পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে দেখতে পরীক্ষার দিকে এগিয়ে চলছি। সো আমরা মনে করছি যে প্রত্যেকটা সাবজেক্টের কিঞ্চিত আলোচনা করে দরকার। সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্ল্যান করছি বার কাউন্সিল নিয়ে আলোচনা করার জন্য। যদি আপনারা জানেন সেখানে 5টি মার্ক কাজ করে, কিন্তু আপনি কিন্তু প্রশ্ন কি দেখেছেন এই 5টি মার্কের মধ্যে কিন্তু দেখা যায় 3টা কমেন্ট পড়ানোর সময় মুশকিল হয়ে দাঁড়ায়। আপনি যেটাকে তুচ্ছ মনে করছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি তুচ্ছ না। আর আপনি যে জায়গা থেকে পড়বেন না দেওয়ার চেষ্টা করা হতে পারে ওই জায়গা থেকে প্রশ্নটা দেওয়ার জন্য। আর এত ট্যাকটিক্যাল প্রশ্নগুলি করার চেষ্টা করে, এত দিক থেকে রোমান সংখ্যা দিয়ে প্রশ্ন করে, অর্থাৎ মানে অনেকভাবে প্রশ্ন করে, কিন্তু বাট হোপলেস হওয়ার কিছু নাই। আমরা পর্যায়ক্রমিক আলোচনা করব যাতে আপনার বেশ কিছুটা উপকৃত আপনারা হতে পারেন। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। আমরা বার কাউন্সিল নিয়ে মূলত আসলে কী জানবো, যে বার কাউন্সিল একটা প্রতিষ্ঠান, একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান। এর একটা কমিটি হয়, সে কমিটির মধ্যে 15 সদস্য বিশিষ্ট হয় এবং এই কমিটির আয়ুষ্কাল হচ্ছে 3 বছর। প্রতি 3 বছর অন্তর অন্তর যেই 31শে মে আসবে যে বছরে, সেই 31শে মের মধ্যে ইলেকশনটা হয়ে যেতে হয়। এরপর এখান থেকে 15 জনকে পাশ করা হয়, তবে একজনকে পাশ করা লাগবে না, উনি একটা অনির্বাচিত সদস্য। উনি পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল যিনি থাকছেন উনি সেই সভাপতির পদে বসবেন, অর্থাৎ বার কাউন্সিলের সভাপতি অনির্বাচিত। আচ্ছা, সেক্রেটারি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ থাকেন, উনিও অনির্বাচিত, কিন্তু সেক্রেটারি তার মূল কমিটির পাঠ ধরা হচ্ছে না, সভাপতিকে পাঠ ধরা হচ্ছে। এখন হচ্ছে বাকি 14 জনের জন্য 7 জন আসবে হচ্ছে অঞ্চল ভিত্তিক, আর 7 জন আসবে সমগ্র বাংলাদেশের আইনজীবীদের ভোটে। আলাদা ব্যালট থাকবে, ওখানে আমরা 20 জন ধরেন দাঁড়াবে, আমরা 7 জনকে সিলেক্ট করবে। 7 জন যদি সবচেয়ে বেশি ভোট পায় সব জায়গা থেকে মিলিয়ে ওই 7 জন পাশ করবে। আর একটা অঞ্চল ভিত্তিক, ধরেন ঢাকা বিভাগ কেন্দ্রিক একটা ব্যালট হবে, ওই ব্যালটে 5 জন দাঁড়িয়েছে, আমরা যখন একজনকে ভোট দেবো, এরকম উনি যদি সর্বোচ্চ ভোট পান তাহলে উনি হবে একজন। তাহলে আমি 7টা ভোট দিচ্ছি আর এখান থেকে একটা ভোট দিচ্ছি, 8টা ভোট দিচ্ছি আমি। এমন করে 7টা বিভাগ থেকে 7 14 জন পাশ করবে। আর অ্যাটর্নি জেনারেল তো নিজে আছেনই, আচ্ছা এই পর্বটা গেল। তাহলে ইলেকশন হয়ে গেল, 3 বছরের জন্য ইলেকশনটা নির্বাচিত হয়ে গেলে বার কাউন্সিল এই কমিটিটা গঠন করার পর আরও বার কাউন্সিলের মধ্যে আরও বিভিন্ন ধরনের কমিটি থাকে। স্ট্যান্ডিং কমিটি আরও 3টা থাকে, ফাইন্যান্স কমিটি, এক্সিকিউটিভ কমিটি, লিগ্যাল এডুকেশন কমিটি। ফিনান্সের 5 জন, এক্সিকিউটিভ কমিটির 5 জন সদস্য থাকে। 5 জন কিন্তু ওই যে 15 জন যে বললাম ওখান থেকেই 5 জন। লিগ্যাল এডুকেশন আবার 9 জন, 5 জন হচ্ছে ওই যে 15 জনের 5 জন। এখন প্রশ্ন স্যার 15 জনের 5 জনের একজন কি একাধিক কমিটি থাকতে পারবে? সেই ব্যাপারের কথা আলাদা, সেটা থাকতেই পারে। 15 জনের 5 জন হওয়া দরকার, একজন ব্যক্তি একাধিক কমিটি থাকতে তো নিষেধ নেই। আর প্রশ্ন বাকি 4 জন, 2 জন আইন শিক্ষক আর 2 জন হচ্ছে বাংলাদেশে জ্ঞানী গুণী 2 জন আইনজীবী। এই মিলে লিগ্যাল এডুকেশন। এগুলো ছিল একটা এনরোলমেন্ট কমিটি হয়, যেটা আপনাদের পরীক্ষা নিয়ে থাকে। সে কমিটির আলোকেই সেই কমিটিটা আপনাদের পরীক্ষা নিয়ে থাকে। ওখানে একজন প্রধান বিচারপতি মনোনীত, আপিল বিভাগের একজন বিচারপতি থাকেন, হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি থাকেন, অ্যাটর্নি জেনারেল থাকেন, এবং বাকি 14 জন যে 7টা করে যে 14 জন পাশ করে আসছে একটু আগে যেটা বললাম ওনারা থাকবেন। তো এই হয়ে গেল বার কাউন্সিল গঠন হয়ে গেল, এবং আমরা 3টা কমিটি এবং একটা এনরোলমেন্ট কমিটি দেখতে। এগুলো ছাড়াও আরও 6টা বিভিন্ন ধরনের সাব কমিটি থাকে, এগুলি মিলিয়ে কাজ করে থাকে। বার কাউন্সিল মূলত বিভিন্ন ধরনের কাজ করে থাকে, আইনজীবীদের পরীক্ষা নেওয়া থেকে শুরু করে আইনজীবীদের ফান্ড গঠন করা, আইনজীবীদের ট্রেন্ড আপ করা, আইনজীবীদের পানিশমেন্ট দেওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে। বার কাউন্সিলে আইনজীবীরা কোনো যদি অনিয়ম করে থাকে যার জন্য বার ট্রাইব্যুনাল বলে একটা ব্যাপার থাকে, বার ট্রাইব্যুনাল সেখানে বিচার কার্যের মাধ্যমে সেই আইনজীবীকে 3টা পানিশমেন্টের মধ্যে আনতে পারে, তাকে তিরস্কার করে ছেড়ে দিতে পারে, তারা সাময়িক বহিষ্কার করতে পারে, তাকে চিরস্থায়ীভাবে বহিষ্কার করতে পারে। এই গেল 3টা স্টেপ নেওয়ার বিষয়। এবং বার কাউন্সিলের অধীনে বার ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কয়জন? ওখানে 3 জন। পানিশমেন্ট দিতে পারে 3 রকমের, 3 সদস্য বিশিষ্ট 3 রকম পানিশমেন্ট দিতে পারে। এটা দেওয়ানি ফৌজদারি মামলা মতন সাক্ষী টাক্ষী গ্রহণ সংক্রান্ত কার্যক্রমগুলো তারা করবে। এগুলো ট্রাইব্যুনাল সম্পর্কে আমরা দেখতে পেলাম, কমিটি আমরা দেখতে পেলাম, এনরোলমেন্ট কমিটির সামনে আমরা ধারণা নিতে পারলাম, এই বিষয়গুলোকে দেখলাম। এরপর আমরা কমিটি পরিচালনার ক্ষেত্রে দেখব যে চেয়ারম্যান কমিটিটা চালাবেন ওই যে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন, উনি কোনো কারণবশত না থাকলে ভাইস চেয়ারম্যান ওই আবার 14 জন 15 জনের মধ্যে থেকে আবার ভোটাভুটি করে একজন ভাইস চেয়ারম্যান নির্ধারণ করা হয়। হ্যাঁ, চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান কাজ করবে। আর সেক্রেটারি যদি কোনো কারণে ফেল করে তাহলে ডেপুটি সেক্রেটারি একজন থাকবে, উনি ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। উনি কিন্তু জেলা জজ, অতিরিক্ত জেলা জজ না, উনি ডেপুটি সেক্রেটারি, উনি বার কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা। কিন্তু জেনারেল কোনো কারণবশত যদি সে না থাকেন, সেক্রেটারি যদি না থাকেন, উনি দায়িত্বটা পালন করবেন। চেয়ারম্যান বর্তমানে ভাইস চেয়ারম্যান থাকবে। আচ্ছা, ভাইস চেয়ারম্যানও কোনো কারণবশত অসুস্থ, তাহলে বাকি 13 জন তো থাকবে। মনে করুন চেয়ারম্যান মনে করেন চলে গেল দুবাই,
ভাইস চেয়ারম্যান অসুস্থ হতেই পারে, তো বাকি রইল তো 13 জনের। 13 জনের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান বানিয়ে কমিটি কাজ করতে শুরু করবে। আর কমিটি পরিচালনা করার জন্য যে মিনিমাম সদস্য সংখ্যা লাগবে এটাকে বলা হয় কোরাম। যে কোনো কমিটির একটা মিনিমাম সংখ্যা লোকের দরকার হয়, তাকে বলা হচ্ছে কোরাম। সেই কোরামের সংখ্যা থাকবে 5 জন। আমি তো বললাম 13 জনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করবে, 5 জন হলে কমিটি কাজ করতে পারে। ওকে, এটা আমরা দেখতে পেলাম। এখন এই কমিটি কে না থাকলে কি চলবে বিষয়গুলোকে জানলাম। এবার একটা নির্বাচনী ট্রাইব্যুনাল হয়, ব্যালট টেলটের ফি দিয়ে 1000 টাকা ফি দিয়ে ইলেকশনে দাঁড়াতে হয়, বার কাউন্সিল এরকম কার্যক্রম চলে, সারা বাংলাদেশব্যাপী ভোট হয়, এগুলি তো আমরা জানলেন। এরপর আসলে আমাদের আপনাদের উকিল হওয়া, যে আপনার পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, উকিল হওয়ার ফাংশনটা কীভাবে ডিল করে। তো সেখানে হচ্ছে ল পাস করার পর ল সার্টিফিকেট মার্কশিট দিয়ে আপনি একটা সিনিয়র আন্ডারে একটা কন্ট্যাক্ট পেপার করে বার কাউন্সিলে জমা দিবেন। সিগনেচার করে 30 দিনের মধ্যে জমা দিতে হবে। একটা পর্যায়ে আপনি রেজিস্ট্রেশন কার্ড পাবেন। পরীক্ষার প্রয়োজনীয় ফিটি দেওয়ার পর আপনি এমসিকিউ পরীক্ষা দেবেন, সেটা আপনারা জানেন। রিটেন পরীক্ষা দিতে হয়, সেটাও আপনারা জানেন। বায়ু পরীক্ষা দিতে হয়, সেটা আপনারা জানেন। নির্দিষ্ট সংখ্যক নাম্বার পেয়ে আপনাদের পাস করতে হবে, সেটাও আপনারা জানেন। এগুলি পর্বগুলি যখন আপনি শেষ করে ফেলবেন তখন আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, এবং যখন আপনি পাস করে যাবেন ভাইভাতে আপনাকে 6 মাসের মধ্যে ওই বারে যোগদান করতে হবে। আদারওয়াইজ আপনার মেম্বারশিপ বাতিল হবে না, স্থগিত হয়ে যাবে। এগুলো হচ্ছে মোটামুটি বার কাউন্সিলের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, যেগুলো থেকে মূলত প্রশ্নগুলি করার মতন একটা চান্সেস তৈরি হয়। আর উকিল হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে আমরা তো জানি। বাংলাদেশের নাগরিক হতে হয়, ন্যূনতম 21 বছর বয়স হতে হয়, কোয়ালিফাইড শিক্ষা প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে ল কমপ্লিট করতে হয় বা অনার্স কমপ্লিট করতে হয়। এলএলবি পাস করা থাকলে জজ কোর্টে 2 বছর প্র্যাকটিস করলে আপনি হাইকোর্টে পরীক্ষা দিতে পারবেন। অবশ্যই যদি এলএলএম কমপ্লিট করা থাকে তাহলে আপনি 1 বছর পরেই হাইকোর্টে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এগুলো ছাড়া আমাদের 4টা আচরণ সম্পর্কিত অধ্যায় আছে, যেখানে আমাদের 42টা বিধির কথা বলা আছে। সেখানে আমরা দেখতে পাবো আদালতের প্রতি কর্তব্য, মক্কেলের প্রতি কর্তব্য, তারপর হচ্ছে জনগণের প্রতি কর্তব্য, সহ আইনজীবীদের প্রতি কর্তব্য। এরকম 4টা বিষয় নিয়ে সেখানে একটা ব্যাপক আলোচনা করা হয়েছে, 42টা। ওগুলি একটা ধারণা নিয়ে পারবেন। ওগুলি সব কোন অনুচ্ছেদে কী আছে না মনে রাখতে পারবেন না, মনে না রাখতে পারাটাই স্বাভাবিক। আমরা হলেও পারতাম না, কাজেই ওই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে, ওগুলো একটু ধারণা নিয়ে নেওয়া। এই বিষয়গুলিকে যদি আপনারা লক্ষ্য করে এই কনসেপ্টটা মাথায় রাখতে পারেন, বার কাউন্সিল অনেকটাই গুছিয়ে গেল। মৌলিক দিন তারিখগুলি, ওই যে নির্বাচন করতে ইচ্ছুকদের 45 দিন আগে গেজেট করতে হয়। তারপর হচ্ছে 6 মাসের মধ্যে 12 মেম্বারশিপ, 6 মাস 30 দিন, কয়জন, ওই যে এনরোলমেন্ট কমিটিতে 5 জন, বার ট্রাইব্যুনালে 3 জন, লিগ্যাল এডুকেশনে 9 জন, এক্সিকিউটিভ 5 জন, মূল বার কাউন্সিলে 15 জন। এই যে জন সংখ্যাভিত্তিক বিষয়গুলি, এগুলিকেও যদি একটু মেজার করেন তাহলে এটা আপনাদের জন্য, মেজারমেন্টটা যদি ভালো করতে পারেন, বার কাউন্সিল থেকে একটু আগাতে পারবেন। আই হোপ বাকি ব্যাপারগুলি নিয়ে আলোচনা করে দেবো এইরকম সংক্ষিপ্তভাবে, সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এগুলো আপনারা জানেন অনেকেই, আপনারা দীর্ঘদিন যাবত আমাকে দেখছেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, সার্বিক কল্যাণ কামনা করে এতক্ষণ বক্তব্য শুনেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।